আমি থাকবো, আমজাদ ভাই থাকবে, আর যদি থাকে তাহলে দিলওয়ার বা কাউসার ভাই থাকতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে রোল নাম্বারগুলো আলাদা করে দেওয়া হবে, যে কত থেকে কত পর্যন্ত একটা টাইম দেওয়া হবে। এই টাইমে প্রতি 5 থেকে 7 মিনিট পর পর এক একজন জয়েন করবে, আগেই করতে পারে, তাদের অ্যাডমিট করা হবে একজনের পর পর। সেখানে যে ভাইবা হবে সেই ভাইবার মধ্যে ইনস্ট্রুমেন্ট, ফটোগ্রাফ থাকবে, তারপরে থাকবে হচ্ছে ডেটা, এই জিনিসগুলো থাকবে, হ্যাঁ, আর এক্সরে। আর সাথে যে ভাইবাগুলো হয় সেই ভাইবার কোন কোন টপিকগুলো থাকে, টপিকে সাধারণত কি কি মানে কোশ্চেন থাকে, সেগুলোর জন্য আজকের এই ক্লাসটা শুধু আমি তোমাদের কোশ্চেনগুলো দিয়ে দিব, যে তোমরা এর মধ্যেই প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা। একটা জিনিস খেয়াল করবা যে এটা কিন্তু রিটেন না, হ্যাঁ, ভাইবা, সুতরাং ডিটেলস পড়ার কিছু নাই। 5-7 মিনিটে এক একজনকে অ্যাসেস করা হয়, কোশ্চেন খুবই সুপারফিশিয়ালি থাকে। পড়ার চেষ্টা করবা, মুখস্থ করা না, বোঝার চেষ্টা করবা। বুঝতে পারলে দেখবা যে অ্যান্সার করা খুব সহজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি কি থাকতে পারে, কোন কোন টপিক থাকে, সেগুলো নিয়ে আমি একটু এখন আলোচনা করি। সেটাই হচ্ছে রিভিউ, অন্য কিছু না, ঠিক রিভিউ না, আসলে বলে দেওয়া যে কি ধরনের প্রশ্ন থাকে বা কি ধরনের কিভাবে প্রশ্নগুলো করা হয়। তাহলে আমাদের প্রশ্নের প্যাটার্ন হবে কিরকম: প্রথমে একটা এক্সরে থাকবে, একটা ইনস্ট্রুমেন্ট থাকবে, একটা ছবি থাকবে, আর হচ্ছে একটা ডেটা থাকবে। হ্যাঁ, এগুলো থেকেই কোশ্চেন করা হবে। এরপরে তোমাদেরকে কতগুলো টপিক দেখানো হবে, এই টপিক থেকে তুমি বেছে নিবা যে কোনটাতে তুমি অ্যান্সার করতে চাও, অথবা এক্সামিনার তোমাকে বলতে পারে এখান থেকে তুমি অ্যান্সার করো। এই জিনিসটা সামনে যেভাবে আমরা পরীক্ষা নেই, এখানেও ঠিক ওইভাবেই হবে। এটা হবে হচ্ছে ভাইবা। ভাইবা সাধারণত আমরা যেটা করি, ওয়ার্ডে দুইজনে ভাইবা নেই, 2 রুমে। এখানে যদি সম্ভব হয় যে হ্যাঁ 2জনেই আমরা নিব, সেটা আমরা করার চেষ্টা করব। আর যদি না হয় তাহলে একজনই এক পার্টটা নিয়ে নিব। আর অস্পির ক্ষেত্রে ক্লিনিক্যাল এক্সামিনেশন বাদে কিছু কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো ফরম্যাট আমি তৈরি করব, সেটাকে কিভাবে পরীক্ষা নেওয়া যায় সেটাও আমরা এখানে দেখব। ইনস্ট্যান্ট এখানে বসে বসে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যায়, সেটা সাবমিট করবো। যে আগে যেরকম তোমরা গুগল ফর্ম ফিল আপ করলা আমার একটা সার্ভেতে, ওরকম কিছু কোশ্চেন তোমাদের সামনে হয়তো আমি দিয়ে দিব ইনস্ট্যান্ট। ওগুলো তোমরা ফিল আপ করে সাথে সাথে সাবমিট করে দেবো, এবং ওই সাবমিটের একটা সময় থাকবে, যে টোটাল টাইম হচ্ছে এত, ওই সময়ের মধ্যে তোমাকে সাবমিট করতে হবে, না করলে ওটা ফেইলড হয়ে যাবে আর কি, আসবে না, মানে অটোমেটিক্যালি ওইটা আর তুমি সাবমিট করতে পারবে না, এরকম সিস্টেম করা থাকবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, সময়টা এমনভাবে দেওয়া থাকবে যে যাতে তুমি অ্যান্সার করতে পারো এবং সাবমিট করতে পারো। এবার আমরা চলে যাই পরবর্তী আমাদের এবারকার যেই ডিসকাশনের ব্যাপার, সেটা যাই। তো আমরা যেসব ব্যাপারে ক্লাস আমরা তোমাদের নিয়েছিলাম, প্রশ্ন থাকবে এরকম কতগুলো লটারির মতো কোশ্চেন থাকে, একটা একটা উঠাইতে হয়। প্রথমে আসে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে যে এখানে যেসব কোশ্চেনগুলো আছে এগুলো জিজ্ঞেস করে, আর কিছুই না, এর বাইরে যাওয়ার সময় থাকে না। হ্যাঁ, খুব ভালো করতে থাকলে যে থাকে তাকে অনেক কিছু জিজ্ঞেস করা হয়। তো এখানে দেখো এই ক্লাসটাও তো আমার নেয়া, আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম এই যে এই লাইনগুলোই কিন্তু ছিল। হ্যাঁ, what is growth, what is development, what are the principles of development, what are the domains of development, skills of developmental assessment, নাম শুধু what is ECD, কিছুই না। কিন্তু কিন্তু আমি আমার লাস্ট কতগুলো এর আগে যে TA2 গেল, ওদের লাস্ট অ্যাসেসমেন্ট এবং তোমাদের কতগুলো ব্যাচে দেখলাম যে এইগুলো পড়লেই ডেফিনিশন এগুলো বলতে পারে না, মুখস্থ বলে। মুখস্থ বলতে গিয়েই তখন বোঝা যায় যে আসলে তারা পারে না, বোঝে না এই ব্যাপারটা, তখন মানে নিজে খুব অসহায় লাগে, তাহলে কি পড়াইলাম। মুখস্থ কিছু কিছু জায়গায় ডেফিনেশন জিজ্ঞেস করা হয়, কিন্তু সেটা বোঝানোর মতো ক্যাপাবিলিটি থাকলে সেই জিনিসটা ধরা হয়, সে বুঝে গেছে। তো এগুলো একটু জানবা আর কি, এর বাইরে যায় না। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যদি কারো পড়ে, এর বাইরে যাওয়া হবে না। হোয়াট ইজ গ্রোথ, হোয়াট ইজ ডেভেলপমেন্ট। এখন দেখো প্রশ্ন এখানে দেওয়া আছে ডিফাইন গ্রোথ। আমি যদি বলি হোয়াট ইজ গ্রোথ, এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। আমি যদি বলি যে গ্রোথ বলতে কি বুঝো, কোনো পার্থক্য নেই। কোশ্চেন কিন্তু এইভাবেই হয়, ঠিক আছে? ঠিক এইখানে যেরকম লেখা, এই আঙ্গিকে হয়তো তোমাদের জিজ্ঞেস করা হবে না। এবং ওই পরীক্ষার হলে বসে যে সমস্যাটা হয়, যে প্রশ্ন বোঝে না অনেকেই, বের হয়ে বললে যে এইরকম প্রশ্নগুলো এত সহজ পারলাম না। প্রশ্ন বোঝাটাও কিন্তু একটা তোমার ক্যারিশমা, এটা বুঝতে হবে, নাহলে হবে না।
সো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে এর বাইরে যাওয়ার কিছুই নেই। এটা কিন্তু অনেক বড় কিছু না, লিখতে গেলে অনেক বড় কিছু হবে, কিন্তু বলতে গেলে খুবই সামান্য একটা জিনিস। ধরো ট্রিকি একটা কোশ্চেন তোমার এখানে আমি বললাম যে একটা বাচ্চা বার্থ ওয়েট ছিল 3 কেজি, 1 বছর পরে তার ওয়েট কত হওয়া উচিত? মনে করো 1 বছর পরে তার ওয়েট হওয়া উচিত 10 কেজি। এটা কি গ্রোথ না ডেভেলপমেন্ট? দিস আর দ্য ট্রিকি কোশ্চেন্স। তুমি যদি এখন বলো যে আমাকে এটা পড়ায় নেই, তাহলে কিন্তু কেউ মেনে নেবে না। দিস আর দ্য ট্রিকি কোশ্চেন। এইগুলা হচ্ছে তুমি যদি বোঝো হোয়াট ইজ গ্রোথ, হোয়াট ইজ ডেভেলপমেন্ট, তাহলে এই প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবা। এটুকু আমরা চাই, আর কিছুই না। ঠিক আছে? তারপরে আমরা চলে যাই ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং, IYCF। ঠিক আছে? এখানে আমাদের সবচেয়ে কমনলি যেটা জিজ্ঞেস করা হয়, বেনিফিটস অফ ব্রেস্ট ফিডিং। হ্যাঁ, হোয়াট ইজ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে কি বুঝো? তোমাকে ডেফিনেশন ভাবে বলতে, একেবারে ইন টোটো যে বলতে হবে এরকম না। সেন্সটা যদি দিতে পারো, ইংরেজিতে পারো খুব ভালো, বাংলা দিতে পারলেও ভালো, সমস্যা নেই। প্রপার পজিশনিং অ্যাটাচমেন্ট বলতে কি বোঝা যায়? তারপরে ব্রেস্ট ফিডিং এর টাইপগুলো কি কি? কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি ফিডিংটা কখন শুরু হয়, কি কি দিয়ে শুরু হয়? কলোস্ট্রামের অ্যাডভান্টেজ কি? এখন কলোস্ট্রাম পড়তে গিয়ে যদি কলোস্ট্রাম কখন আসে সেটা যদি জিজ্ঞেস করি, সেটা তো নিশ্চয়ই মানে আউট অফ সিলেবাস হবে না। আমাদের কথা হচ্ছে এটা, এই আলোকেই তোমরা নিজেদের প্রিপারেশন নিবা। কলোস্ট্রামকে ফার্স্ট ভ্যাকসিন অফ দ্য লাইফ বলা হয়। কেন বলা হয়? কলোস্ট্রামের ইম্পর্টেন্স কি? এরকম অনেক কিছু এই জায়গা থেকে চলে আসতে পারে। তাহলে বেনিফিটস অফ ব্রেস্ট ফিডিং এখান থেকে যেরকম প্রশ্ন করা হয়, কলোস্ট্রাম থেকে প্রশ্ন করা হয়। হ্যাঁ, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে কি বুঝি সেটাকে প্রশ্ন করা হয়। ব্রেস্ট ফিডিং এর টাইপ কি? টাইপগুলো আমি ক্লাসে বলে দিয়েছিলাম, খেয়াল আছে? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, টোকেন ব্রেস্ট ফিডিং, হ্যাঁ, পার্শিয়াল ব্রেস্ট ফিডিং, এরকম কিছু কিছু ব্যাপার আছে। এই জিনিসগুলো যেমন প্রপার পজিশনিং অ্যাটাচমেন্ট, এগুলো খুব ডিটেলস তোমাকে লিখতে গেলে লিখতে হবে, কিন্তু বলতে গেলে কিন্তু খুব বেশি বলার কিছু নেই। আর এখান থেকে এই মানে অনেকগুলা প্রশ্ন এখানে আছে, সবগুলোতে হয়তো যেতেই পারবে না সময়ের কারণে। সুতরাং এখান থেকে একটু দেখে রাখবা। প্রশ্ন তো একটা থেকেই হয় সাধারণত, একটা থেকে যে পারে না, যার জন্য সমস্যা হয়, তখন একটা ছেড়ে আর একটা টপিকে ই করে। আবার যে খুব ভালো পারে, খুব দ্রুত অ্যান্সার করতে পারে, তার ক্ষেত্রে দেখা যায় 2-3টা জায়গায় চলে যায়। চেষ্টা করবে একটাতেই ভালো মতো অ্যান্সার করতে। যদি টাইম পারমিট করে তাহলে অন্যটাতে যাওয়া, আর যদি না পারে তখন অনেকে সারেন্ডার করে বা টিচার বুঝে যান যে এখানে আর পারবে না, তখন নেক্সট ইসে চলে যান। IMCI, এই IMCI সম্পর্কে এখানে যা আছে তোমরা ক্লাসে যা যা পড়ছো এর বাইরে কিছুই জিজ্ঞেস করা হবে না। ঠিক আছে? এই খুবই সিম্পল জিনিস। জেনারেল ডেঞ্জার সাইনগুলো কোন বয়সে কি, ভেরি সিভিয়ার ডিজিজের কোন বয়সে কি, হ্যাঁ, কমন কজেস অফ ডেথ ইন আন্ডার 5, ইনফ্যান্ট মর্টালিটি রেট, নিউনেটাল মর্টালিটি রেট, এইগুলো বোধহয় আমরা ক্লাসে আলোচনা করছি। তবে এখান থেকে খুব বেশি কিছু ডিটেলস যাবে না, যাবে হচ্ছে তোমার ওই যে যখন নিউমোনিয়া আসবে, ডায়রিয়া আসবে, ওইগুলো থেকে খুব বেশি ভিতরে ঢুকে। জেনারেল থেকে 2-4টা কোশ্চেন জিজ্ঞেস করে, বেশি যাবে না। তবে এখানে যা আছে এগুলো একটু দেখে রাখবা আর কি। হ্যাঁ, আচ্ছা, ডায়রিয়া। এই ডায়রিয়া যখন আসে তখন ডায়রিয়া নিজেই থাকে ক্লিনিক্যাল একটা ডিজিজ নিজে, আর সিন্ড্রোমিক অ্যাপ্রোচে যখন আমরা যাই তখন এটা হয়ে যায় IMC এর টপিক। হ্যাঁ, তো এখানে যেগুলো আছে, ডায়রিয়া কি, ক্লাসিফাইড ডায়রিয়া, ডিফাইন্ড ডায়রিয়া, ডিসেন্ট্রি মানে কি? ডিসেন্ট্রি মানে হচ্ছে ব্লাড ইন স্টুল, এই তো, আর কিছু লাগে না। আবার ক্লাসিফাইড ডায়রিয়া যদি আমি বলি, সেই ক্ষেত্রে আবার কি বলা যায়? অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, ডিসেন্ট্রি আর পারসিস্টেন্ট ডায়রিয়া, 3টা নাম। তো এরকম করে আস্তে আস্তে যায়। কম্পোজিশন অফ ওআরএস সাধারণত জিজ্ঞেস করা হয় যখন ওআরএস এটা তোমাদের হাতে দেওয়া হবে, ওটা দেখে দেখে বলা যায়। ওইগুলোই অনেকে নার্ভাস ফিল করে বলতে পারে না, হাতে নিয়ে এটার মধ্যে কি কি আছে বলো তো। আমি যদি বলি কম্পোজিশন অফ ওআরএস, হ্যাঁ, এটা তো কোশ্চেন ছিল। এখন আমি যদি বলি যে ওআরএস এর কি কি আছে, এর কম্পোনেন্ট কি, তখন ভেবা চাকা খেয়ে যায়। কোশ্চেন কি করলো, এর মধ্যে কি আছে, মানে এরকম হয় ব্যাপারটা। তোমাকে কোশ্চেনটা বুঝতে হবে। একেবারে বইতে যেভাবে লেখা আছে ওইভাবে প্রশ্ন হয়তো হয় না। এই বোঝাটাও তোমার ইসের মধ্যে পড়বে যে তোমার মেরিটটা কিরকম, এখান দিয়েও যাচাই করা হয়। এখানে যেগুলো আছে এর বাইরে খুব বেশি জানা কিছু ট্রিকি কোশ্চেন করা হয়। যেমন আমরা ডায়রিয়া যখন থেকে কি অ্যাসেসমেন্ট করি, ডায়রিয়াতে আমরা অ্যাসেসমেন্ট করি হচ্ছে তার ডিহাইড্রেশন স্ট্যাটাস। ডিহাইড্রেশন স্ট্যাটাস 3 রকমের আমরা জানি, নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন। তো কোন ডিহাইড্রেশন স্টেটকে কিভাবে ট্রিট করা হয়?
আমরা জানি নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন হচ্ছে ওরাল ডিহাইড্রেশন স্যালাইন দিয়ে করা হয়, ওআরএস দিয়ে। আর সিভিয়ার যদি হয়ে যায় তখন করা হয় আইভি কারেকশন উইথ কলেরা স্যালাইন। ওআরএস দিয়ে যখন আমরা চিকিৎসা করি, যে নো ডিহাইড্রেশন থাকে সেটা আমরা বাসায় চিকিৎসা করি, সাম ডিহাইড্রেশন থাকলে আমরা ওআরটি কর্নারে চিকিৎসা করি, আর যদি ফ্লুইড লাগে আইভি তাহলে হসপিটালে চিকিৎসা করা হয়। এইভাবে কিন্তু এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, এখানে কি এগুলোর অ্যান্সারগুলো আছে? অ্যান্সারগুলো এইভাবে দেওয়া নাই, কিন্তু বের করা যায়, প্রশ্ন করে বের করা যায়। এটাই হচ্ছে মানে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া আর কি। আচ্ছা, তারপরে চলে যাই, একটু ফোন আসছে। হ্যাঁ ভাই, না না এমনি পাবলিকলি শুরু হয়নি, এমনি করা যাবে না। ওই সিএমএইচ এ করে, ওরা করতে দেয় না, বাইরে কাউরি করতে দেয় না। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ক্লাসে আছি, ক্লাস নিতেছি তো, পরে কথা বলি। সরি। আচ্ছা, তাহলে ডায়রিয়া গেল। এরপরে আমরা আসি হচ্ছে পরের চ্যাপ্টারে, সেটা হচ্ছে ইপিআই। ইপিআই দেখো কত কিছু লেখা আছে, অনেক বড় অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, এত কিছু লেখা থাকলেও ইপিআই থেকে আমাদের প্রশ্ন খুব কম হয়। কম হয় হচ্ছে ইপিআই মানে কি, ইপিআই তে কয়টা ডিজিজের এগেইনস্টে আমরা ভ্যাকসিন দেই, কখন শুরু করি, কি কি ভ্যাকসিন, সেই ভ্যাকসিনগুলো কি কি ডিজিজ প্রিভেন্ট করে, নতুন কিছু ভ্যাকসিন আমরা ইউজ করি কিন্তু সেটা ইউপিআই শিডিউলে নাই। এই ধরনের কিছু কিছু ট্রিকি কোশ্চেন করা হয়। এখানে অনেক কিছু আছে, সবগুলো তো আমরা ওইভাবে যেতে পারবো না। ওটা রিটেনের জন্য ঠিক আছে এবং তোমরা পড়বা, কিন্তু ভাইবার জন্য খুব কম, খুব বেশি লাগবে না। তারপরে আরো কিছু জিজ্ঞেস করে যে AEFI মানেটা কি, হ্যাঁ, ইপিআই অর্থটা কি, ইপিআই শিডিউলটা বলো, ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজগুলো কি কি, এই ধরনের কিছু ট্রিকি কোশ্চেন এখান থেকে তোমাকে আসবে। আর বাকি যেগুলো আছে, যে বড় চাইল্ডহুড টিবি, এমটি ইন্টারপ্রিটেশন, এই জিনিসগুলো আছে রিটেনে বেশি আসে। খুব মানে এগুলো যে পড়বা না তা না, যে ভালো করতে থাকে একটু ভিতরে ঢুকে তখন এগুলো জিজ্ঞেস করে আর কি, যে এক্সট্রা পালমোনারি টিবি কি কি আছে। হ্যাঁ, এক্সট্রা পালমোনারি টিবি কি কি আছে, বাচ্চাদের এক্সট্রা পালমোনারি টিবি বেশি হয় নাকি পালমোনারি টিবি বেশি হয়, এই ধরনের কিছু কিছু এবং ট্রিকি কোশ্চেন আছে, সেগুলো করে। এবার আমরা একটু দেখি নিউবর্নে এইখানে খুব বেশি তো আর আসার কিছু নাই, অল্প অল্প জিজ্ঞেস করে, যার ভাগ্যে পড়ে তখন মানে নিউনেট কাকে বলে, তারপরে প্রিটার্ম, এই ডেফিনেশনগুলো বেশি আসে। তারপরে স্পেসিফিক হিসেবে চলে যায় নিউনেটাল সেপসিস, আর্লি অনসেট কখন বলি, লেট অনসেট কখন বলি, কি নিয়ে প্রেজেন্ট করে, কি কি রিস্ক ফ্যাক্টর থাকে এই সেপসিসের, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দু চারটার নাম, কিভাবে আমরা ডায়াগনোসিস করি, এই ধরনের কোশ্চেনগুলো থাকবে আর কি। এইগুলা বোধহয় আমি ক্লাস নিয়েছিলাম বোধহয় নিউনেটাল সেপসিসের অনেকগুলো ক্লাসই আমার নেয়া। সুতরাং আমি যেই ক্লাসে যেই জিনিস, যেই হেডিংগুলোতে তোমাদের পড়িয়েছিলাম, ঠিক ওই ধরনের হেডিং থেকে কোশ্চেনগুলো আসে, এক কথায় দুই কথায় অ্যান্সার। যে ভালো পারে তখন একটু ভিতরে ঢুকে আর কি। নিউনেটাল জন্ডিস আমরা সেপসিস, জন্ডিস, তারপর হচ্ছে ডিসঅর্ডার অফ জেস্টেশন অ্যান্ড ওয়েট, যেটা আমরা প্রিটার্ম লো বার্থ ওয়েট যেগুলো পাই, সেগুলো থেকে প্রশ্ন আসবে এবং খুব বেশি কিছু না। এখন যদি আমি কাউকে প্রশ্ন করি প্রিটার্ম লো বার্থ ওয়েট, প্রিটার্ম কখন বলি, লো বার্থ কখন বলি, বার্থ ওয়েট দিয়ে কয়ভাবে নিউনেটকে ক্লাসিফাই করা যায়, হ্যাঁ, তো এইগুলা তো খুব কঠিন কিছু না, ক্লাস যদি করো তোমরা মনোযোগ দিয়ে সেগুলো অ্যান্সারটা পেয়ে যাবা। আর নিউনেটাল জন্ডিসের মধ্যে মানে কজ কি, হোয়াট আর দ্য কজেস অফ নিউনেটাল জন্ডিস, প্রথম 72 আওয়ার্সে কি, 72 আওয়ার্সের পরে কি, লেটে কি আসে, এই জিনিসগুলো জিজ্ঞেস করা হয়, কারণ এখানে খুব বেশি কি হয় না। আর এবিও ইনকম্পেটিবিলিটির ব্যাপারটা হচ্ছে জিজ্ঞেস করে মাঝে মাঝে একটু দেয়, যে মায়ের ব্লাড গ্রুপ এরকম, বাবার এরকম, বাচ্চার এরকম হলে এখানে এবিও ইনকম্পেটিবিলিটি হওয়ার চান্স আছে কি নাই, এই ধরনের আর কি।
তারপর হচ্ছে লো বার্থ ওয়েট, হচ্ছে যেগুলো আমরা বললাম যে লো বার্থ ওয়েট মানে ডিসঅর্ডার অফ জেস্টেশন অ্যান্ড বার্থ ওয়েট নিউনেট। এই চ্যাপ্টারটার নাম হয় ডিসঅর্ডার অফ জেস্টেশন অ্যান্ড বার্থ ওয়েট। কারণ হচ্ছে প্রি টার্ম যেগুলো হয়, পোস্ট টার্ম যেগুলো হয়, এই দুটোই হচ্ছে ডিসঅর্ডার অফ জেস্টেশন। তারপরে প্রি টার্মের মধ্যে লো বার্থ ওয়েট, ভেরি লো বার্থ ওয়েট, এক্সট্রিম লো বার্থ ওয়েট, এটা হচ্ছে একটা ডিসঅর্ডার। আবার যদি বেশি ওয়েট হয়ে যায় ম্যাক্রোসোমিয়া, সেটাও ডিসঅর্ডার। এই জন্য এই চ্যাপ্টারটার নাম আমরা বলি ডিসঅর্ডার অফ বার্থ ওয়েট অ্যান্ড জেস্টেশন। সেখানে যে ডেফিনেশন হচ্ছে ওইটা লো বার্থ ওয়েটের ডেফিনেশন কি, কখন আমরা বলি এরকম আর কি। লো বার্থ ওয়েট বেবিদের কি কি কমপ্লিকেশন হতে পারে, তাদের ফিডিং কিভাবে দেওয়া হয়, হ্যাঁ, ম্যানেজমেন্ট কিভাবে, এইগুলা দুই এক কথায় জিজ্ঞেস করা আর কি। নিউনেটাল কনভালশন, কজ, ট্রিটমেন্ট, অ্যাসফিক্সিয়া খুব ইম্পর্টেন্ট। এই রোগীগুলো আমরা পাই রেগুলার, এই জন্য এগুলো এখানে আছে। অ্যাসফিক্সিয়ার ডেফিনেশনটা কি, নিউনেটাল রিসাসিটেশনের স্টেপসগুলো কি, এটা বোধহয় ফাহমিদার ক্লাস নিয়েছে, সুতরাং আমার মনে হয় সে খুব ভালোভাবে পড়াইছে। এখান থেকে দুই একটা কোশ্চেন যদি পরে ভাগ্যে তাহলে অ্যান্সার করবো আর কি। নিউট্রিশনাল ডিসঅর্ডার এর মধ্যে হচ্ছে পিএম সবচেয়ে ইম্পর্টেন্ট। এর প্রচুর পেশেন্ট পাওয়া যায় এবং সব পেশেন্টের সাথেই দেখা যায় যে পিএম থাকেই। এই ক্ষেত্রে হচ্ছে এইগুলো একটু পড়বা। আমি ক্লাস নিয়েছিলাম না পিএম এর, নাকি পিএম এর ক্লাস কি আমি নিয়েছিলাম? না স্যার, আমজাদ স্যার ক্লিনিক্যাল ক্লাস আমজাদ স্যার। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই, সেইখানে তো অনেক কিছুই নিশ্চয়ই পড়াই দিয়েছেন। তো ওইখান থেকেও কিছু আমরা প্রশ্ন করবো আর কি। কোনো অসুবিধা নাই। তবে একটা জিনিস, ভাইবা সব এবং ওই প্র্যাকটিক্যাল ওগুলো মিলে সময় থাকে 5 থেকে 7 মিনিট। দুজনের কাছে 15 মিনিটের বেশি থাকে না যদি দুজনের কাছে ভাইবা দিতে হয়। আর যদি একজনের ভাইবা নেয় তাহলে 10 মিনিটের বেশি হয়তো হবে না এক একজনের। সেই ক্ষেত্রে যেখানে খুব বেশি জায়গায় তো আমরা যাই না, যাওয়ার সময়ও থাকে না, যার জন্য আমার মনে হয় যে রিটেনের মতো করে প্রিপারেশন না নিয়ে ভাইভাই যেভাবে প্রিপারেশন নিতে হয় জিনিসটা বোঝা আর কি, বুঝলেই তুমি অ্যান্সার করতে পারবা। ওইভাবে প্রিপারেশনটা নাও, রিটেনেরটা আবার আরো পরে। ওই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির মধ্যে যে এরকম ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ভিটামিন সি, ভিটামিন ডি, এইগুলো আসে, চাইল্ডহুড ওবেসিটি। এখন একটা কোশ্চেন করে হলো, হোয়াট আর দ্য কমন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ইন আওয়ার কান্ট্রি? প্রশ্নটা প্রায়ই করা হয়, হ্যাঁ, প্রায়ই করা হয়, অনেকেই করে, আমি নিজে করি, আমজাদ ভাই করেছি করে, এবং এক্সটার্নাল হয়ে যারা আসেন তারাও করে। হোয়াট আর দ্য কমন নিউট্রিশনাল ডিসঅর্ডার্স ইন চাইল্ডহুড? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কি বলতে পারি? প্রথম নিউট্রিশনাল ডিসঅর্ডার হচ্ছে পিএম, তারপরে হচ্ছে আমাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি আছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, ভিটামিন সি ডেফিসিয়েন্সি আছে, নামগুলো বলতে হবে আর কি। তারপরে এছাড়াও অন্যান্য ডেফিসিয়েন্সি থাকতে পারে, যেমন আয়োডিন ডেফিসিয়েন্সি, আইডিডি বলে, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, জিঙ্কের ডেফিসিয়েন্সি থাকতে পারে। কমন 2-4টা নাম বললে, 3টার নাম বললে বলে চুপ করে যায়, আর কিছু বলে না, তারপর ভিতর থেকে আসে কোশ্চেনগুলো। এখানে তোমাদের যেভাবে দেওয়া, যদিও ক্লিনিক্যাল ফিচার, যেমন ধরো একটা প্রশ্ন প্রায় আমি গত কয়েক ব্যাচেই করলাম, দেখলাম ভিটামিন ডি নিয়ে একটা ছবি থাকে, মাঝে মাঝে দেখা যায় রিকেটসের। হ্যাঁ, রিকেটস কেন হয়? বলে যে এই জন্য হচ্ছে। তাহলে এই কোন কোন খাবারে এই ভিটামিন পাওয়া যায় বলতে পারে না। মানে সোর্স অফ ভিটামিন ডি যখন বলি, তখন প্রশ্নটা যদি বলি যে কোন কোন খাবারে ভিটামিন ডি পাওয়া যাবে, কিভাবে তুমি ভিটামিন ডি পেতে পারো, তখন আর অ্যান্সার করতে পারে না, এরকম হয়। এখন শুনতে খুব মনে হচ্ছে যে এইগুলো পারে না, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যে কেন পারে না সেটাই আমি বুঝি না। তারপর যদি প্রশ্ন করি যে হ্যাঁ, ভিটামিন ডি এর অভাবে রিকেটস হয়, রিকেটসের একটা পেশেন্ট তোমাদের কাছে কি নিয়ে প্রেজেন্ট করতে পারে? তার মানে কি নিয়ে প্রেজেন্ট করতে পারে মানে হচ্ছে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ রিকেট। এই যে মানে না বোঝার এই ব্যাপারগুলো যখন থাকে তখন মুশকিল হয়ে যায় আর কি। দেখা গেল যে জানে, বলতে পারে না, প্রশ্ন না বোঝার কারণে। প্রশ্ন বোঝাটাও কিন্তু বিশাল একটাই, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, সেটাকে তোমাকে অ্যান্সার করতে হবে। তারপর আমি প্রায় এই কোশ্চেনটা করি, অনেক জায়গায় করি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাইন অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি? ফার্স্ট সাইন কি ভিটামিন এ ডেফিসিয়েন্সির, বলতে পারো? অ্যান্সার নাই? নাইট ব্লাইন্ডনেস, রাতে দেখে না, অল্প আলোতে দেখে না, ফার্স্ট সাইন। ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে নাইট ব্লাইন্ডনেস হয় না। নাইট ব্লাইন্ডনেসের প্রথম স্টেজ যে মানে আই চেঞ্জগুলো হয়, যে যতগুলো আই চেঞ্জ আছে 10টা, তার মধ্যে প্রথম আই চেঞ্জ হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, অল্প আলোতে
কম দেখে, রাতে কম দেখে, এরকম আর কি। তো ফার্স্ট সাইন হচ্ছে ওইটা। এইটা হচ্ছে একটা ট্রিকি কোশ্চেন, হ্যাঁ, এটা তো পারা উচিত। এইভাবেই করা হয় আর কি প্রশ্নগুলো। এবার কাফ অ্যান্ড ডিফিকাল্ট ব্রিদিং, সেই এটা হচ্ছে দুটোর ইন্টারমিংলিং। একটা হচ্ছে আইএমসিআই, আর যখন এক্সরে চলে আসে তখন এটা চলে আসে ক্লিনিক্যাল কোরিলেশনে। একটা এক্সরে যদি থাকে, সেই এক্সরেতে যদি একটা কনসলিডেশন থাকে, সেখান থেকে নিউমোনিয়ার আসবে। হ্যাঁ, নিউমোনিয়া কত ধরনের হতে পারে, কি কি অর্গানিজম আছে, কি নিয়ে নিউমোনিয়া প্রেজেন্ট করতে পারে। একটা মা একটা বাচ্চা নিয়ে আসবে, নিউমোনিয়া আমরা ডায়াগনোসিস করে ফেললাম, কি কি নিয়ে প্রেজেন্ট করতে পারে, এরকম আর কি। হ্যাঁ, আর যেহেতু কাফ অ্যান্ড ব্রিদিং ডিফিকাল্টি নিয়ে আসে, তাহলে প্রথম প্রশ্নটাই আসে কাফ অ্যান্ড ব্রিদিং ডিফিকাল্টি নিয়ে কি কি রোগ আমাদের কাছে আসে, চাইল্ডহুড ডিজিজ আমাদের কাছে আসে। নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা, এই তো অ্যান্সার। তো এখান থেকে আলাদা আলাদা যে হ্যাঁ, ব্রঙ্কিওলাইটিস বলতে ব্রঙ্কিওলাইটিস কোন বয়সে হয়। এখন যদি এটা বলতে না পারি তাহলে তো মুশকিল। এখানে দেওয়া আছে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস এজ, আমরা জানি এটাকে আমরা কি বলি 2 months to 2 years এর মধ্যে হয়। এখন 5 বছরের একটা বাচ্চা হঠাৎ করে তুমি বললো যে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, বা 4 বছরের বাচ্চা অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, তার মানে হচ্ছে আমরা এর এজটা জানি না। রিসপেক্ট, এই জিনিসগুলো একটু পড়বা, পড়লে মনে থাকবে। মুখস্থ করার মতো কিছুই নেই, জাস্ট কয়েকবার রিডিং দিলে যদি ডিসকাস করতে পারো সেই সুবিধা থাকে, তাহলে এটা মনে থাকবে। জয়েন্ট পেইন অ্যান্ড সোয়েলিং নিয়ে কি কি রোগী আমাদের কাছে আসে, এইটাই এরকমই আসে। হোয়াট আর দ্য কজেস অফ জয়েন্ট পেইন অ্যান্ড সোয়েলিং? এই যে দেখো, অ্যাকিউট রিউমেটিক ফিভার, জেআইএ, হ্যাঁ, এই দুইটা তো খুবই কমন। এছাড়াও তো আরো হতে পারে, এসিলি হতে পারে, ট্রমাটিক হতে পারে, তারপরে হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, এরকম অনেক নিয়ে আসে। তো এই প্রশ্নটা এরকম হয়, জয়েন্টস পেইন অ্যান্ড সোয়েলিং নিয়ে যদি আসে আমাদের কাছে, তাহলে আমরা কি কি ভাববো, হোয়াট আর দ্য ডিডি অফ জয়েন্ট পেইন অ্যান্ড সোয়েলিং, এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে তার অ্যান্সারও ওইভাবে দিতে হবে। আর অ্যাকিউট রিউমেটিক ফিভার, ডুকেট জোন্স ক্রাইটেরিয়াগুলো কি, মেজর ক্রাইটেরিয়া কি, মাইনর ক্রাইটেরিয়া কি, তারপর হচ্ছে রিউমেটিক ফিভারের কমপ্লিকেশন কি, এই ধরনের যদি ওই জায়গায় কেউ যাও। আর সবচেয়ে হয় যে যারা একটু মানে ইন্টেলিজেন্ট এনাফ, তারা 2-4টা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে। কারণ অনেক সময় দেখা যায় কি চয়েস দেয়, আর অনেক সময় দেখা যায় যে ভাগ্য ওই জিনিসগুলো উঠে আসে, যে এই জিনিসটা আসে। তো সব চ্যাপ্টারগুলোই মোরলেস টাচ করে যেতে হবে, নাহলে হবে না। আরেকটা জিনিস আমি বলছিলাম যে আমাদের এখানে জয়েন্ট পেইন অ্যান্ড সোয়েলিং নিয়ে যেসব ডিজিজ আমরা পড়াই, অ্যাকিউট রিউমেটিক ফিভার, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, এসএলই, এই ডিজিজগুলো কিন্তু কোনো কনফার্মেটরি ইনভেস্টিগেশন নাই যেগুলো দিয়ে আমরা কনফার্ম করতে পারি। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বেসড ডায়াগনোসিস, ক্রাইটেরিয়া বেসড। রিউমেটিক ফিভার আমরা ডুকেট জোন্স ক্রাইটেরিয়া দিয়ে ডায়াগনোসিস করি, জুভেনাইল আর্থ্রাইটিসের ক্রাইটেরিয়া আছে, এসএলইর ক্রাইটেরিয়া আছে। এগুলোর নির্দিষ্ট কোনো নেই, ইনভেস্টিগেশন নেই যেটা দিয়ে আমরা কনফার্ম হতে পারি। এগুলো ক্রাইটেরিয়া বেসড ডায়াগনোসিস। এগুলো হচ্ছে আলাদা আলাদা জিনিস যেগুলো আমরা স্পেশালি জিজ্ঞেস করি, যে এটা একটা ইনভেস্টিগেশন বলো, যে ইনভেস্টিগেশন দিয়ে তুমি রিউমেটিক ফিভার, অ্যাকিউট রিউমেটিক ফিভার ডায়াগনোসিস করতে পারো। এখন হাতায় আমারে যে কোথায় আছে, কোনটা করলে হবে, এটা বলে, ওইটা বলে, এটা বলে। আসলে ঘটনা তো এই জায়গায়, যেটা দিয়ে তো মানে ডায়াগনোসিস করার জন্য কোনো ইনভেস্টিগেশন নেই, এটা ক্রাইটেরিয়া বেসড ডায়াগনোসিস। এই জিনিসগুলো মনে রাখতে হবে। এবার আসি হার্ট ডিজিজ। হার্ট ডিজিজের মধ্যে প্রথমে যেটা আসে, যে একটা ক্লাসিফিকেশন জানতে চায়। হ্যাঁ, হার্ট ডিজিজের ক্লাসিফিকেশন প্রথমে হচ্ছে কনজেনিটাল অ্যান্ড অ্যাকিউয়ার্ড। কনজেনিটালের মধ্যে আবার দুই রকম, একটা হচ্ছে অ্যাসাইনোটিক, একটা হচ্ছে সাইনোটিক। হ্যাঁ, সেই জিনিসগুলো এইভাবে আলাদাভাবে আছে। ভিএসডি, এসডি এর মধ্যে টাইপ, কিছু ক্লিনিক্যাল ফিচার অল্প অল্প করে এই মুহূর্তে দেখে রাখবা। তারপরে পিডিএ, টফ। প্রথমেই যখন আমরা বলি যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ, প্রথম অ্যান্সার কি বলে জানো? সবাই বলে হচ্ছে সবচেয়ে শেষেরটা, টফ। শুনতে এই লাগে, টেট্রালজি অফ ফেলো। সবচেয়ে কমন কোনটা? ভিএসডি। টফ অনেক কম, তবে হ্যাঁ, টপ ইজ দ্য কমনেস্ট অফ সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। সাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে কমন হচ্ছে টফ। আর যদি প্রশ্নটা হয় যে কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে সবচেয়ে কমন কোনটা, দ্যাট ইজ ভিএসডি। হ্যাঁ, সুতরাং এখান থেকে এই ধরনের প্রশ্নগুলোই
আসে আর কি, জিজ্ঞেস করা হয় ক্লাসিফিকেশন ভিএসডি তে কি হয়, এসডি তে কি হয়, এই অল্প অল্প করে পড়ে রাখা। টফের কম্পোনেন্ট কি, টফের কম্পোনেন্ট কি 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 নিয়ে প্রেজেন্ট করে, টফ কোন বয়সে প্রেজেন্ট করে, এই ধরনের আসে আর কি। কোন বয়সে, জন্মের পর পরে কি টফ প্রেজেন্ট করে? আর আরো কয়েকটা সাইনাটিক হার্ট ডিজিজের নাম আমাদের জানতে হবে। পিডিএ তে একটা মারমার পাওয়া যায়, সেই মারমারটার নাম কি, এরকম আর কি 2-4টা কোশ্চেন এখানে জিজ্ঞেস করবে, এর বেশি এখানে যাবে না। এবার আসি অ্যাকিউরেট হার্ট ডিজিজ। অ্যাকিউরেট হার্ট ডিজিজ তো অনেক আছে, তার মধ্যে আমরা বাচ্চাদের জন্য কমন যে দুটো, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আর হার্ট ফেলিওর, এই দুইটা নিয়ে আলোচনা করি। এই দুটোই বেশি আসে, এছাড়াও তো অনেক ধরনের আছে, কার্ডিওমায়োপ্যাথি আছে, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ আছে, অনেক কিছু আছে, তবে এই দুটোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি কারোর মধ্যে ভাগ্যে এটা পড়ে। ফিভার অ্যান্ড র্যাশ, দিস ইজ ভেরি কমন। আমি ক্লাস নিয়েছিলাম কিনা কারো আমি জানি না, যে ফিভার উইথ র্যাশ, ডিডি কি, হোয়াট আর দ্য ডিডি অফ ফিভার উইথ র্যাশ, এই ক্লাসটা কি আমি নিয়েছিলাম কখনো? জি স্যার, আপনি ক্লিনিক্যাল ক্লাস নিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে তার করার কিছুই নেই, প্রশ্নগুলো এইভাবেই আসে। আর এখন ডেঙ্গু সিজন, চিকেনগুনিয়ার সিজন, এইগুলো এরকম আসতেই পারে। তারপরে মিজেলস তো আমরা সবসময় পাই, মিজেলস সবসময় পাই, সুতরাং এইখান থেকে প্রশ্ন হতে পারে যে ফিভার অ্যান্ড র্যাশ, হোয়াট আর দ্য ডিডিস। তারপরে ওখান থেকে যে কোনো একটা কিছু জিজ্ঞেস করতে পারে। আবার কোন কোন ব্যাকটেরিয়াল ফিভারে র্যাশ হয়, কোন কোন ভাইরাল ফিভারে র্যাশ হয়, এভাবে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তারপরে আসি আমরা প্রলংড হাই ফিভার। ফিভার নিয়ে তো অনেক কথা তোমাদের বোধহয় পড়াই দিছি, ফিভারের ক্লাসিফিকেশন পড়াইছি না? শর্ট ডিউরেশন, লং ডিউরেশন, অ্যাকিউট, তারপর হচ্ছে মাঝখানে সাব অ্যাকিউট, ক্রনিক, এরকম আসছে আর কি। তো ফিভার, হাই ফিভার কখন বলি, লো ফিভার কখন বলি, মানে লো গ্রেড ফিভার কখন বলি, এইগুলাও এর মধ্যে হয়তো 2-4টা জিজ্ঞেস করতে পারে। আর এন্ট্রিক ফিভার, এগুলো আমরা জানি, এখান থেকে কিছু প্রশ্ন হইতে পারে। এন্ট্রিক ফিভারের চিকিৎসা কি দিয়ে দেই, কতদিন দেই, এরকম আর কি। তারপরে হচ্ছে আসতেছে প্রলং ফিভারের মধ্যে ম্যালেরিয়া, কালাজ্বর, এই দুইটা পড়ানো হয়েছে কিনা জানি না আমি। এখানেও কিছু কিছু যে টাইপস, ক্লিনিক্যাল ফিচার, কমপ্লিকেশন কি হয়, কিভাবে আমরা ডায়াগনোসিস করি বা কি দিয়ে ট্রিটমেন্ট করি, খুব ডিটেলস হয়তো তোমার কাছে জানতে চাইবে না, কিন্তু এক কথা দুই কথা জানতে হবে আর কি। 10 মিনিট বাকি, আর আমার প্রেজেন্টেশনও মোটামুটি এখানে শেষ। এখন এখান থেকে তোমরা যদি কিছু বুঝতে চাও, এটা হচ্ছে ওপেন করে দেওয়া হলে যেসব জায়গা থেকে এই ধরনের প্রশ্ন, এগুলো দেখেই কিন্তু প্রশ্ন করে, তো সুতরাং প্রশ্ন এখানেই থাকে। আর দু একটা কোশ্চেন করবে যেগুলো হচ্ছে তোমাকে যাচাই করার জন্য যে তুমি আসলে জিনিসটা ভিতরে ঢুকতে পারছো কিনা। আমি বললাম না যে বার্থ ওয়েট একটা বাচ্চার 3 কেজি, at the end of 1 year birth weight is 10 kg. Is it growth or development? এগুলো হচ্ছে ট্রিকি কোশ্চেন। What are the scales of development? What are the examples of growth? What are the examples of development? এটা তো আমি পড়াই নাই, পড়াইছি গ্রোথের এক্সাম্পল কি বলতে পারো? গ্রোথের এক্সাম্পল কি? গ্রোথ হচ্ছে ফিজিক্যাল, মানে কতটুকু। হ্যাঁ, এক্সাম্পল দাও, এক্সাম্পল দাও, কোশ্চেন তো হয়ে গেল। হাইট কত মানে বাড়বে, এটা হাইট, ওয়েট, বিএমআই, মুয়াক, এগুলো হচ্ছে গ্রোথের এক্সাম্পল। অ্যান্সার তো এরকম। ডেভেলপমেন্টের দু একটা এক্সাম্পল দাও, যে বাচ্চা ডেভেলপ হচ্ছে, আমি বুঝতে পারতেছি কি কি দেখে বলছি। যে নেক কন্ট্রোল হবে 3 মাসে। হ্যাঁ, ডেভেলপমেন্ট যেমন হচ্ছে একটা বাচ্চার ডেভেলপমেন্ট, হিয়ারিং এন্ড স্পিচ মাইলস্টোন গুলা। হ্যাঁ, এগুলো তো মাইলস্টোন আর ডোমেইন, ওগুলো দুই একটা উদাহরণ দিতে হবে। যেমন বাচ্চা সিটিং, এটা হচ্ছে একটা ডেভেলপমেন্টাল মাইলস্টোন। সে নেক কন্ট্রোল একটা ডেভেলপমেন্টাল মাইলস্টোন। সোশ্যাল স্মাইল একটা ডেভেলপমেন্টাল মাইলস্টোন। রান, ওয়াকিং, ক্রলিং, হ্যাঁ, রিডিং, স্ক্রিবলিং, ড্রয়িং, দিস আর দ্য ডেভেলপমেন্টের এক্সাম্পল। অনেক তো আছে প্রশ্নগুলো, যখন এরকম হয় কোন এজে কোনটা হবে, হ্যাঁ, সেটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট।
এটা তো ওয়েল এন্ড গুড। আমি তো তোমাকে বলছিলাম যে 3, 6, 9 1 বছর এখন তো একটা একটা করে দুইটা করে শিখে রাখবা। সোজা না? 3 মাসে কি হয়? 3 মাসে নেক কন্ট্রোল হয়। 6 মাসে কি হয়? বসতে পারে। 9 মাসে কি হয়? সে ক্রল করে। 1 বছরে কি হয়? ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়ায় বা হাঁটতে পারে। এরকম কাছাকাছি। তোমাদের জন্য এগুলো বলতে পারলে এনাফ। জিজ্ঞেস করে 2-4টা। অনেক বেশি তো বলি নাই, 2-1টা মনে রাখবো, এবং বেশির ভিতরে ঢুকেও না, এটার ভিতরে খুব বেশি ঢুকে না। প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট কি কি প্রিন্সিপাল আছে 2-4টা বলতে পারলেই, আছে 5টা 6টা, 3টা 4টা বলতে পারলেই যা বলে আচ্ছা ঠিক আছে এটা ভালো লাগবে না। ডোমেইনস জিজ্ঞেস করলে ডোমেইনস কি কি আছে বলবো। স্কেল তো কয়েকটা আছে, নাম জানলেই হয়। নাম বললে এখানে খুব বেশি কিছু না। এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমি কারো ভালো অ্যান্সার কখনো পাইনি আর কি। এই পর্যন্ত পরীক্ষা যারা নিলাম দেখা গেল যে আসলে কিছুই বোঝে না, এরকম একটা ব্যাপার। প্রশ্ন করলে কিছুই বোঝে না। আমি একটা বাচ্চার মুয়াক দেখলাম, তার কি দেখলাম, একটা বাচ্চার মিড আপার আর্ম সারকামফারেন্স যদি আমি দেখি তাহলে বাচ্চাটার কি দেখলাম, গ্রোথ। এই প্রশ্ন, হ্যাঁ, এই প্রশ্নটা এই অ্যান্সারটা কি খুব কঠিন নাকি? এইভাবে তো পড়ায় না, কিন্তু এইভাবে কেন জিজ্ঞেস করে? এইভাবে জিজ্ঞেস করে যে তোমার ভিতরে বুঝটা ঠিক মতো আসলে কিনা, আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কিনা, এটার জন্য। এই জন্য সবকটা কোশ্চেনই এরকম ট্রিকি হবে। তখন বাইরে এসে না পারলে বলবো না স্যার এই কোশ্চেনটা করলো কেন, এটা তো পড়ায় নেই। প্রতিটা জিনিস পড়ানো যায় না, আমরা পড়াই এমন এমন জায়গায় যে জিনিসগুলো মেইন জিনিস থাকে, ওখান থেকে তোমাকে জিনিসগুলো বের করে নিতে হবে। এই জন্য ডিসকাস করে বের করে নিতে হয়। এখন বলো আর কিছু জানার আছে কিনা? এইগুলো থেকেই কোশ্চেনগুলো আসবে আর কি। 10 মিনিটের মধ্যে অনেক কিছু মানে করা যায় না। একটা এক্সরে দিলে এক্সরেকে তোমাকে ডিফেন্ড করতে হবে, একটা ইনস্ট্রুমেন্টকে ডিফেন্ড করতে হবে, একটা ফটোগ্রাফকে ডিফেন্ড করতে হবে, একটা ডেটা দিলে ডেটাকে ডিফেন্ড করতে হবে। তো এইগুলোতে অনেক সময় যাবে। প্রতিটার আলাদা আলাদা করে আমরা স্কোরিং এর মতো করি, মনে মনে করে ফেলি, যেটা এতটুকু পারলো এটা এতটুকু পারলো, তারপর লাস্টে গিয়ে আর পারফরমেন্স দিয়ে তাকে গ্রেডে নেওয়া হয় বা একটা নাম্বার দেওয়া হয়। ঠিক আছে? যত তুমি এগুলো ফেস করবা তত দেখবা যে অ্যান্সার করার এটা বেড়ে যাচ্ছে আর কি, মানে ক্যাপাবিলিটি তোমাদের বেড়ে যাবে অ্যান্সার করার। আর কিছু? স্যার আপনি বললেন যে ভাইবা টেবিলে ইনস্ট্রুমেন্ট বা এক্সরে গুলো দেখানো হবে, তো এটাই কি অসপি নাকি শিডিউল অনুযায়ী অসপিটা আগের দিন দেওয়া সেভাবে হবে আলাদা করে? এটা যদি একটু ক্লিয়ার করে বলতেন। আমাদের এই হলো যে আজকে ডিসিশন নিলাম যে ভাইবাটা আগে হবে। ভাইবার মধ্যে এই যে কোশ্চেনগুলো যে বললাম এগুলো থাকবে, সাথে থাকবে এক্সরে ইনস্ট্রুমেন্ট, ডেটা, ফটোগ্রাফ। এটা হচ্ছে একটা ভাইবা। ভাইবার সাধারণত 2টা টেবিলে হয়। আর হচ্ছে অসপির মধ্যে থাকে 2টা পার্ট, একটা হচ্ছে শর্ট কেস এক্সামিনেশন আর 2টা, আর বাকিগুলো হচ্ছে কোশ্চেনের অ্যান্সার করা। শর্ট কেস 2টা আমরা দিতে পারবো না, কিন্তু ওই কোশ্চেনগুলো তো আমরা দিতে পারবো, সেগুলো অ্যান্সার করার মতো কোশ্চেন আমাদের দেওয়া যাবে। শর্ট কেসের মধ্যে সাধারণত দেখা যায় যে একটা আইএমসিআই থেকে থাকে, আর একটা থাকে হচ্ছে তোমার কোনো একটা সিস্টেম এক্সামিনেশন, জেনারেল ইসের থাকে এক্সামিনেশন, অথবা কোনো সিস্টেমিক এক্সামিনেশন কোনো একটা পার্ট থাকে, অথবা একটা সিনারিও দেওয়া থাকে যে এই বাচ্চাটার এই আছে, তো এক্সামিন দ্য অ্যাবডোমেন। মনে করো একটা বাচ্চা ফিভার ফর 10 days, এখন এক্সামিন দ্য অ্যাবডোমেন, তোমাকে শুধু এইটুকুই বললো, আর কিছুই না। এক্সামিন করে দেখলাম তার হেপাটোস্প্লিনোমেগালি অথবা হেপাটোমেগালি অথবা আইসোলেটেড স্প্লিনোমেগালি আছে। তো হোয়াট আর দ্য ডায়াগনোসিস, হোয়াট আর দ্য ডিজিজ, কোশ্চেনগুলো এইভাবে 2টা কোশ্চেন শুধু তোমরা এখানে ফেস করতে পারবে না, আর বাকিগুলো থাকে রিটেনের মতোই। সেগুলো যেহেতু আমরা ওইখানে নিতে পারবো না, কোশ্চেন হয়তো সেট যখন করবো আমি, তখন কোশ্চেন থাকবে হয় মাল্টিপল চয়েস অথবা টিক চিহ্ন দেওয়া, অথবা হচ্ছে শর্ট অ্যান্সারিং সিস্টেম। একটা কোশ্চেন থাকবে 3-4টা হবে, অথবা একটা সিনারিও থাকবে, সিনারিওর মধ্যে তুমি কোশ্চেন থাকবে ABC বা 1 2 3, তুমি ওই ABC 1 2 3 এরকম করে করে অ্যান্সারগুলো লিখে ফেলবে। ব্যাপারটা এরকম থাকবে আর কি। সুতরাং এই ভার্চুয়াল ক্লাসে শুধু 2টা জিনিসই আমরা করতে পারবো না শর্ট কেসের, সেটাই হচ্ছে সমস্যা। সেটা হয়তো আমরা পরে যদি কখনো হয়, আর ওয়ার্ডে তো আসলে নিতেই হবে। হ্যাঁ, ওটা খোলা, ওখানে না, ওই পাশে। তো সেই ক্ষেত্রে সুতরাং ম্যাক্সিমাম জিনিস কিন্তু ভার্চুয়ালি আমরা নিয়ে নিতে পারি, ভার্চুয়ালি নিয়ে নিতে পারি, শুধু 2টা জিনিস আমরা পারবো না। সুতরাং এই নিয়ে ভয়ের তেমন কিছুই নাই। আর
তোমাদের যে জিনিসটা তোমরা বলতেছো যে হ্যাঁ যে আমরা এটা নিয়ে ডেফিসিয়েন্ট থাকবা শুধু রোগীর কাছে যাওয়া নয়, সেটা যখন যাবা তখন সেই জিনিসটা করে দেওয়া হবে। এটা নিচে ওই যে কাগজটা নিচে একটা চাবি আছে দেখো, ওই যে উপরে উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ এটা খোলো। সুতরাং আমার মনে হয় যে এটা নিয়ে আর ভয় থাকার কিছু নাই। তোমরা হ্যাঁ বলো। স্যার আমাদের পিক্টোগ্রাম, ডাটা, ইনস্ট্রুমেন্ট এগুলোর পর আরেকটা ক্লাস হলে স্যার ভালো হতো। কে নিয়েছিল ক্লাসটা কে নিয়েছিল এর আগে? সেটা খুলে দাও। স্যার এগুলোর উপরে ক্লাস হয়নি স্যার, শুধু এক্স-রে এর উপরে ক্লাস হয়েছিল। এক্স-রে এর উপরে শুধু ডেটা পড়ায় নাই? স্যার ডেটা পড়িয়েছিলেন কিছু, বাট ইনস্ট্রুমেন্ট এগুলো স্যার হয়নি। আচ্ছা সেটা হ্যাঁ দুটো নিয়ে যাও, দুটো নিয়ে বাকিটা নিয়ে আসো। হ্যাঁ ওটা আমি তোমরা চাইলে আমি সেটা সেট করব। হলে ভালো হতো। ক্লাস কে নিয়েছিল এর আগে? কে নিয়েছিল ক্লাস? স্যার নিয়েছিলেন। দিলে তো ভালো ক্লাসই নেই স্যার এক্স-রে আর ডাটার উপর হয়েছিল, বাট ইনস্ট্রুমেন্ট এগুলো স্যার হয় নাই। আচ্ছা এগুলো হয় নাই, এগুলো আমি করে দিব, অসুবিধা নেই। সময় দিতে হবে, আমার নিজের অনেক কাজ থাকে, তারপরেও মানে আমাকে করতে হয়, এগুলো করে দিব, সমস্যা নেই, একটু সময় দিতে হবে। এক্স-রে এর উপর, তারপর ইনস্ট্রুমেন্টের উপর ডেটা, আর হচ্ছে পিক্টোগ্রাম, এই কয়টার উপরে ক্লাস আমি একটা হয়তো নিয়ে নিব। ঠিক আছে, আমি চাই না যে তোমরা মানে ওই পরীক্ষার হলে গিয়ে সময় 1 মিনিটের কম হলে আবার রিলগ ইন করবা। ক্লাসে গিয়ে মানে হয়ে যায়, অনেকে নার্ভাস হয়ে যায়, এটা হবার না। নার্ভাস হওয়ার কিছু নাই এখানে, নার্ভাস হওয়ার কিছু নেই, এটা এমন পরীক্ষা কিছু না। কারণ গত ব্যাচ না আগের ব্যাচ, কোন ব্যাচের জন্য পরীক্ষা দিতে আসে দেখে কাঁপে শুরু হয়ে গেছে, কাঁপতেছে সমানে। এদের কি কেউ করে মারতে আসছে কেউ নাকি? এ তো ভয় পাওয়ার কি আছে? ভয় পেলে কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যায়। এই তো আছে, দুইটা দিয়ে তো, এই যে 100 টাকা দুটো, হ্যাঁ ওখানে 500 টাকা দাও, আর এখানে দুইটা 100 টাকা নোট দিয়ে দাও। দেখো ওটার মধ্যে কত আছে, হলো হ্যাঁ, আর ওখানে 500 টাকা দাও, আর 500 টাকা নিয়ে আসো। তো সুতরাং আমার মনে হয় না যে সমস্যা হবে তোমাদের। আর যদি পার্সোনাল, হ্যাঁ বলো। যদি ভাইবা চলাকালীন, আচ্ছা এখন তো কেউ তোমরা হোস্টেলে নাই, সবাই তো বাসায় নাকি? স্যার যদি ভাইবা চলাকালীন সময় যদি ইলেকট্রিসিটি চলে যায় বা নেটওয়ার্কের প্রবলেম, ইলেকট্রিসিটি যাবে, তুমি কিসে আছো? তুমি তো মোবাইলে থাকবা। জি স্যার। স্যার কানেক্ট করতেও তো স্যার একটু প্রবলেম হয়, ওয়াইফাই চলে গেলে তারপর ডাটাতে কনভার্ট করতেও তো স্যার টাইম লাগে। সেটা তো আমরা বুঝবো, সেটা তো আমি বুঝবো। মনে করো পরীক্ষার সিস্টেমটা এরকম হবে যে 7 জন আমি নিব, যে 7 জনের রোল নাম্বার থাকবে আমার কাছে, এই 7 জনকে সময় দিয়ে দেওয়া হবে, এই সময় তারা লগ ইন করবে। ঠিক আছে, করবে, তারা সবাই লগ ইন করার চেষ্টা করবে, ওয়েটিং রুমে থাকবে, একজন শেষ হবে, সে বের হয়ে যাবে, তারপরে আরেকজনকে অ্যাডমিট করা হবে, এবং এটা র্যান্ডমলি করা হবে। কারটা কোথায় মানে কে কাকে আগে নিলাম কাকে পরে নিলাম এটা হবে হবে না। এখানে জাস্ট তোমরা তোমাদের নাম আর রোল নাম্বারটা লিখে রাখবা, আমি ওইটা দেখে ওখানে অ্যাডমিট করাবো। রোল মানে সিরিয়াল ওয়াইজ হবে না, যেমন মনে করো 45, 46, 47 এরকম হবে না। হ্যাঁ, ধরো আমি প্রথমে 36 নিলাম, তারপর দেখা গেল 41-এ চলে গেলাম, এরকম হবে। কিন্তু যদি আমি 7 জনের পরীক্ষা নেই, 7 জন তোমার এট এ টাইম রুমে ঢোকার পরে আমি যাকে অ্যাডমিট করব সে শুধু পরীক্ষাটা দিয়ে বাকিরা ওয়েট করতে থাকবা, তারপর হয়ে গেলে আমি আরেকজনকে নিব, এইভাবে আসবে আর কি। ঠিক আছে, এট এ টাইম সবাইকে ঢোকানো হবে না। 1, 2 নম্বর হচ্ছে যে কাকে ঢোকাবো সেটা হচ্ছে যে এক্সামিনার সে ডিসাইড করবে যে কে এখন এন্ট্রি পাবে। আর সেখানে তোমার যখন পরীক্ষা দিবা তখন তোমার ভিডিও অন থাকতে হবে, তোমাকে ভিডিও অন করে সেখানে কথা বলতে হবে, মানে অফলাইন ভিডিও, মানে ভিডিও অফ করে কথা হবে না, পরীক্ষা হবে না।
একেবারে পরীক্ষা যেভাবে হয় ওইভাবে দেবে। এটা একটা ট্রায়াল, এখানে একটা ট্রায়াল, এই মক ট্রায়ালটা এখানেও যেরকম পরীক্ষার হলে ওইরকম ভাবে তোমাদের হয়ে যাবে, অসুবিধা নেই। আর যদি খোলার চান্স থাকে সেক্ষেত্রে হইলে, কারণ অনেকগুলো জিনিস বাকি পড়ে গেছে, আর এই কারণে আমরা এগুলোকে পেন্ডিং রাখতে চাই না, কারণ খোলার পর এত জিনিস মানে আমাদের উপরে এসে পড়বে যে সেটা সামলাইতে সমস্যা হয়ে যাবে। আর যেহেতু গাজীপুরে সবাই থাকে না, সুতরাং ওই একটা টাইমের প্রবলেম আছে, যে এতটার মধ্যে করে তাকে চলে যেতে হয়, নাহলে রাস্তায় আটকা থাকতে হয়, এরকম একটা ঝামেলা থাকে। সারাদিনের পড়ানো হয়তো আমাদের সবার পক্ষে সম্ভব না। এখন গাজীপুরে যারা থাকে তারা যদি ওই দায়িত্বটা নেয় সেটা ডিফারেন্ট থিং। এই কারণে হচ্ছে সিস্টেমটা এরকম হবে যে মনে করো 7 জন আমার কাছে পরীক্ষা দিবে, এই 7 জনকে আমি সময় দিয়ে দিব যে এই সময় আমি পরীক্ষাগুলো নিব। ওই সময় 7 জনই এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে, ওয়েটিং রুমে থাকবে, একজন একজন করে আমি পার করে দিব। পার করলে এটা র্যান্ডমলি হবে, মানে সিরিয়ালি যাবে না, কার পরীক্ষা কখন হয়ে গেলে কেউ বুঝতে পারবে না সে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত। আর সেটা হচ্ছে যে তোমরা এইরকমভাবেই প্রিপেয়ার থাকবা, এনভায়রনমেন্ট যাতে এরকম থাকে যে ভিডিও এবং অডিও অন করলে যাতে কোনো ধরনের ডিস্টারবেন্স না হয়, হ্যাঁ, সাউন্ডে কোনো প্রবলেম না হয়, সেটা একটু খেয়াল রাখতে হবে। আমরা পরীক্ষা নিব, প্রতিটা পরীক্ষা যদি একজনেরটা নেই তাহলে সর্বোচ্চ 10 মিনিট, আর যদি 2 জনে নেই তাহলে 14 মিনিট, মানে 15 মিনিট হচ্ছে নেবে যদি 2 জনে একসাথে নেয়। 2 জনে নিলে 2 রুমে লগ ইন করতে হবে, আমি আমার আইডি দিব আর আরেকজন যিনি থাকবেন উনি ওনার আইডি দেবেন, যদি 2 জন হয়। যেটা ফিজিবল হবে সেটাই আমরা করার চেষ্টা করব। আর অসপির মধ্যে তো বললাম যে শর্ট কেস দুটো শুধু আমরা দিতে পারবো না, আর বাকিগুলো কোশ্চেন যেভাবে হয়, সিনারিও থাকতে পারে, ডেটা থাকতে পারে, তারপরে কোনো একটা কোশ্চেন থাকতে পারে, মাল্টিপল চয়েসের মতো শর্ট অ্যান্সার থাকতে পারে, সেগুলোকে অ্যান্সার করবো আর কি। স্যার পরীক্ষার মানে এক্সামের ডেট কি স্যার 13-14 তারিখ দেওয়া ছিল স্যার, ওই ডেটেই হবে? হ্যাঁ, ওই ডেটে হবে, শুধু এটা চেঞ্জ হয়ে যাবে, মানে ভাইভাটা আগে হবে আর অসপিটা পরে হবে। এটা কারণ হচ্ছে যে এরপরে যদি অন্য ব্যাচ থাকে বা ধরো খুলে গেল কোনো সময়, তখন অন্য অন্য ডিপার্টমেন্ট তোমাদের এই নিয়ে টান দিবে, যে বলবে যে এখন ওয়ার্ডের শিডিউল আমার ডিপার্টমেন্টে, তখন তোমরা আমাদের সাথে পার্টিসিপেট করতে পারবে না। আমি জানি না অন্য কোনো ডিপার্টমেন্ট কিভাবে ক্লাস নেয় তোমাদের, হয়তো কিছু লেকচার হচ্ছে, ক্লিনিক্যাল ক্লাস হচ্ছে কিনা আমরা জানি না। যদি প্লেসমেন্ট ওই জায়গায় সত্যিকারে হয় তখন আমাদের কাছে আর ক্লাস হবে না, এটা ঝামেলা হয়ে যাবে। এখানে এই জিনিসটাকে আমরা পেন্ডিং রাখতে চাচ্ছি না কোনোভাবেই। আর কিছু জানার আছে? আর জানার আছে তোমাদের কিছু এ নিয়ে বলো। না স্যার, আপাতত আর কিছু জানার নেই। আচ্ছা, ঠিক আছে। আর কিছু জানার যদি না থাকে তাহলে এই যে পার্সেন্টেজ এখানে যারা আসতো এটার একটা জাস্ট স্ক্রিনশট দাও, এটা তো আর ইস্যু যাবে না, আমাকে এটা আমার ইসে পাঠিয়ে দাও, এটা আমি ওখানে দিয়ে দেবো। আর তোমাদের ছিল দাবি দেওয়া একটা ছিল, সেটা হচ্ছে হেপাটোস্প্লিনোমেগালি, সেটার একটা ক্লাস, আর হচ্ছে এক্সরে ইনস্ট্রুমেন্ট, এটা একটাই ছিল বোধহয়, এক্সরে ইনস্ট্রুমেন্ট, পিক্টোগ্রাম, ডেটা, এটার একটা ক্লাস। যেহেতু সময় খুব কম, এর মধ্যে আবার আগামী বুধবারেও আমাকে আবার যেতে হবে হসপিটালে, এর মধ্যে একটু সময় করে করে নিব, আমরা তৈরি করে নিব। আর অন্যরা ওরা যারা ক্লাস নিচ্ছে, যেমন তাহমিনা নাকি কালকে নিবে, এরকম কি আর কারোর শিডিউল বাকি আছে তোমাদের? জি স্যার, স্যার ম্যাম কালকে নিতে পারবেন না, ম্যাম বলছেন সোমবার নিবেন। আর ওদিকে হচ্ছে
ফারজানা আননোন ম্যামের পয়জনিং। হ্যাঁ, জি ফারজানার স্যার, কি আছে? ফারজানা ম্যামের হচ্ছে কমন সার্জিক্যাল প্রবলেমস নিবেশে স্যার। না স্যার, মানে কন্টাক্ট করা হয়নি, কিন্তু জিজ্ঞেস করো নিবে কিনা জিজ্ঞেস করো। হ্যাঁ, তোমরা এই জিনিসগুলা কে কে ক্লাস নিচ্ছে না বা কি সেগুলা হবে না, সেই জিনিসটা একটু আমজাদ ভাইকে ইনফর্ম করবা, কারণ স্যার ওদের আমি ক্লাস স্যারকে বলেছি অলরেডি, যে ইনারা নিচ্ছেন না। আচ্ছা, কারণ না হলে যে জিনিসটা হবে ওনার কাছে ইনফরমেশন থাকবে না, তারপরে হচ্ছে আবার দেখা গেল যে যার ক্লাস সে যদি আবার নিতে চায় তখন আবার আরেক ঝামেলা হবে। কারণ যারা নিতে পারছেন না ওনারা কিন্তু আমাকে নেওয়ার জন্য রিকোয়েস্ট করে না কেউ। হ্যাঁ, তোমাদের কথা শুনে আমি ক্লাসগুলো অ্যারেঞ্জ করি, সেই কারণে ওই জায়গাটুকুতে ক্লিয়ার থাকবা যে ওনারা আসলে নিবে না, আর ইনফরমেশনটা যাতে আমজাদ ভাই জানে, তারপরে আমি সুযোগ মতো ক্লাস নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের এই ক্লাস আপকামিং ক্লাস যেগুলো তার মধ্যে একটা হবে হেপাটোস্প্লিনোমেগালি, মানে অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ হেপাটোস্প্লিনোমেগালি, আর অ্যানাদার ওয়ান ইজ ওই প্র্যাকটিক্যাল রিলেটেড ক্লাস, এই দুটা। আর ফারজানাকে আবার একটু নক করতে পারো যে শেষ কমন সার্জিক্যাল প্রবলেমস এগুলো নিবে কিনা, যদি না হয় তাহলে ওটা ইন শর্ট আমি আবার নিয়ে নেওয়ার চেষ্টা করবো, অসুবিধা হবে না। সময়টা মুশকিল আর কি। সমস্যা থাকলে স্যার আরেকজন টিচারকে, মানে আরো কয়েকজনের তো শেষ, মানে আমাদের সাথে শিডিউল, কোনো টিচারকে কি বলবো যদি ফারজানা ম্যাম না নেন? বলতে পারো, তারা যদি নিতে চায় নিবে, সমস্যা তো নাই। জি স্যার। তারা যদি নিতে চায় যে হ্যাঁ এটা আমি নিব, অসুবিধা নেই, সেই ক্ষেত্রে মানে আমার সাথে কোনো ক্লাস করতে চাইলে আমাকে টপিকটা বলবা যে এই টপিকের উপরে আমরা ক্লাস করতে চাই, সেটা আমার প্রিপারেশন নিতে হবে। যেহেতু ভার্চুয়ালি ক্লাস হয়, সেখানে প্রিপারেশন নিতে হবে আলাদা করে, ওটা তো আর লাইভ ক্লাসের মতো হবে না। এখন তোমাদের ওই দুটা ক্লাস, যেই দুটা বললা ওই দুটা আমি করে দিব। আর লাগলে যদি তোমাদের যদি মনে হয় যে আরেকজনকে দিতে পারলে ভালো হয়, তোমাদের জন্য সুবিধা হয় তার ক্লাস করতে, তারা করবা, সমস্যা নেই। ঠিক আছে, এরপরে যে ক্লাসগুলো হবে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, এই লিঙ্ক দিয়ে তোমরা লগ ইন করবা। সে ক্লাসগুলো আসলে 40 মিনিটে হয় না, এই জন্য আমি চাচ্ছিলাম যে গুগল মিটে করা যায় কিনা। গুগল মিটে তোমরা যদি অভ্যস্ত না থাকো তাহলে আবার মুশকিল। হ্যাঁ, কাছাকাছি জিনিসই, ওখানে আবার লিঙ্কটা দিতে হয় হচ্ছে মেইলে, ওই মেইল থেকে সরাসরি ঢুকে যাওয়া যায়। যাই হোক, জুমে পারা যাচ্ছে, যেহেতু জুমেই চলুক। ঠিক আছে, আজকে ক্লাস শেষ। স্যার গুগল মিটের লিংকটা হোয়াটসঅ্যাপেও ডাইরেক্টলি দেওয়া যায়, ওখান থেকে ডাইরেক্টলি জয়েন করা যায়। সেটাও করা যায়। এখন সবাই যদি না জানে তাহলে তো মুশকিল। গুগল মিটের একটা সুবিধা হচ্ছে এটা টাইম বাউন্ড না, লম্বা সময় জুমে তো আরেকবার রিলগইন করা যায়। হ্যাঁ, সেটা তো করা যায়, বারবার করা যায়, করতে হয়, এটাই হলো অসুবিধা। এছাড়া তো আর কোনো অসুবিধা নাই। আর গুগল মিটে করা লাগে না আর কি। তারপরে সবার ল্যাপটপ থাকলে মাইক্রোসফট টিমেও করা যেত, সেটাও আরো সুবিধা। যাই হোক, এত কিছু দরকার নেই, আমরা জুমে আছি, জুমেই থাকি। পরীক্ষাগুলোর জন্য ওই কন্টিনিউয়াস সাপোর্টের দরকার পড়ে আর কি, এই জন্য ভাবতেছিলাম যে অল্টারনেট কোনো ইসে যাবো কিনা। না পারলে সমস্যা নেই, আমরা জুমেই নিয়ে নেব। ঠিক আছে। আর যদি পারা যায় কালকে, যদি আমি রেডি করতে পারি তাহলে হয়তো কোনো একটা ক্লাস কালকে আমি নিয়ে নিতে পারি, আর না পারলে আরেকদিন দিব।